নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগতম। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখবো আজকের বিশেষ আলোচনার দিকে। দেখতে দেখতে এসে গেল 6 জুন। জাতীয় দলের জার্সিতে শেষবারের মতন আন্তর্জাতিক ম্যাচ খেলবেন সুনীল ছেত্রী, যাকে ঘিরে আবেগের পারদ এই মুহূর্তে চলছে। সমস্ত টিকিট প্রায় বিকে গেছে। এই মুহূর্তে আজকের যে আলোচনায় আমরা ঢুকবো, সেই আলোচনাতে নামই আমরা দিয়েছি বিদায় সুনীল। শেষবারের মতন তার খেলা রয়েছে এবং তাকে নিয়ে থাকবে আজকের আমাদের আলোচনা। এবং তবে আমি একা নই, আমার সঙ্গে রয়েছেন দুজন অতিথি স্টুডিওতে। পরিচয় করাবো অতিথিদের সাথে। প্রথমেই রয়েছেন আমার সঙ্গে এনআইএস এর কোচ আবু তাহের। তাহের রয়েছেন। আবু স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডে। নমস্কার। অন্যদিকে রয়েছেন রাজ্যের সিনিয়র কোচ সুভাষ বোস। সুভাষ বাবু স্বাগত। প্রথমেই আমি যে প্রশ্নতে ঢুকবো, দেখতে দেখতে চলেই এলো 6 জুন, আগামীকালকে সেই দিন। সবাই মানে অধীর আগ্রহে রয়েছে এই ম্যাচ দেখার জন্য। টিকিট প্রায় সব শূন্য। ভারতীয় ফুটবলে সুনীল ছেত্রীর যে অবদান, সেটা কতটা, প্রথমে যদি আপনাকে জিজ্ঞাসা করি। হ্যাঁ, ঠিকই বলেছেন। একটা কথাই আছে, জন মিলে মরিতে হবে, অমর কে কবে, না? তো আমরা দেখেছি পৃথিবীতে প্রত্যেকটা সেক্টরেই যে যত বড় আর্টিস্ট হোক, যত বড় প্লেয়ারই হোক, একদিন না একদিন তো বিদায় নিতেই হবে। ঠিক তদ্রূপই এখন বর্তমান সুনীল ছেত্রীর 39 ইয়ার্স। তো দীর্ঘদিন ফুটবল খেলেছে, সেটা ভারতবর্ষের ফুটবল ইতিহাসে একটা বিশাল অবদান রেখেছে। সেই 16 মে সুনীল ছেত্রী ডিক্লেয়ার করেছেন যে ফিফার কোয়ালিফাইং ম্যাচে 6 জুন রিটায়ার্ড করবে। সেটা হলো তার আন্তর্জাতিক খেলোয়াড় জীবনের শেষ ম্যাচ। তো আমরা যারা ইন্ডিয়ান ফুটবলকে ভালোবাসি, ফুটবলের যে উন্মাদনা আমরা দেখেছি প্রথম থেকেই, যখন চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি ওরা যখন খেলতো না, আমরা ওদের খেলা দেখিনি। তারপরে এসে শিশির ঘোষ, সুব্রত ভট্টাচার্য, আইএম বিজয়ন, ভাইচং ভুটিয়া। নতুন প্রজন্মের কাছে সুনীল ছেত্রী একটা রোল মডেল। তো স্বাভাবিক কারণে একজন ফুটবল প্রেমী হিসাবে তো দুঃখ তো হবেই, কিন্তু দুঃখ হলে রিটায়ার তো নিতে হবে। আর আমি বলবো একজন প্রশিক্ষক হিসাবে, একজন প্রাক্তন খেলোয়াড় হিসাবে, দিস ইজ দ্য রাইট টাইম তার রিটায়ার নেওয়ার। কেন বলছি, দেখবেন অনেক প্লেয়ার, অনেক ক্রিকেটার বলুন, ফুটবলার বলুন, একদম পরন্ত বেলায়, দ্যাট মিনস একটা পারফরমেন্সটা যখন একেবারে ডাউন হয়, তখন ওরা রিটায়ার্ডে যায়। কিন্তু সুনীল ছেত্রী এখনো যে পারফরমেন্স, আরো 1-2 বছর ইচ্ছে করলে খেলতে পারতো। কিন্তু একটা প্লেয়ারের ক্ষেত্রে সুনাম থাকাকালীন, একটা ভালো ফর্মে থাকার সময় রিটায়ার নেওয়াটা একটা মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমি বলবো এটা মানে বেস্ট ডিসিশন ফর হিম। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যে খেলা তিনি উপহার দিয়েছেন, তিনি সেভাবেই রিটায়ার্ডে যেতে চাইছেন, তার মানে। হ্যাঁ, ডেফিনেটলি। আমি সেটাই বললাম, আপনার যখন এটা এমন একটা প্লেয়ার, তার যখন মানুষ ওর থেকে অনেক বেশি মানে ভালো খেলা, একদম ভালো মানে প্রত্যেকটা ম্যাচে গোলের আশা যখন করে, সুনীল ছেত্রী এখনো গোলের মধ্যে আছেন, ভালো খেলছেন। তো সেই অনেক দিন খেলেছেন, এখন 39 ইয়ার্স। ফুটবল একটা বডি কন্ডাক্ট গেম, ল্যাবোরিয়াস মানে মানে আপনার একটা ইভেন্ট বলতে পারেন। সেটা ক্রিকেটে, আমি ক্রিকেটকে ছোট করছি না, ক্রিকেট থেকে অনেক বেশি ফিটনেস দরকার সে ফুটবলে। তো দীর্ঘদিন খেলেছেন, এখন 39 ইয়ার্স। তো তারপরেও যদি খেলতে যায়, তাহলে অটোমেটিক্যালি পারফরমেন্সটা একটু ডাউন হবে, এবং ডাউন হলে তার যে সুনামটা, সেই অটোমেটিক্যালি আমরা অলরেডি জানতে পেরেছি বা আমরা দেখেছি, তার ঝুড়িতে অনেকগুলো অ্যাওয়ার্ড এসছে। তার তেমন ফুটবল থেকে তেমন কিছু আর পাওয়ার নেই। 39 ইয়ার্স, তো ঠিক সময় উনি যে ডিসিশন নিয়েছেন, আমি সেটাকে সাধুবাদ জানাবো, এবং আশা করি লাস্ট ম্যাচটা খুব ভালো পারফর্ম করবেন, যেটা যেন দর্শকরা, ইন্ডিয়ানরা যখন অনেক দিন মনে রাখেন। বাইচুং ভুটিয়ার নাম যেহেতু এলো, বাইচুং ভুটিয়া একদিকে ছিলেন ফুটবলের দিকপাল, সেটাকে আরো বাড়াতে কতটা পারলো সুনীল ছেত্রী, যদি আমি সুভাষবাবু থেকেই উত্তর চাই। অ্যাকচুয়ালি ফুটবলটা তো একটা বয়স, যেমন 39 ইয়ার্স সুনীল ছেত্রী, হ্যাঁ, আবু যে বলো 39 ইয়ার্স,
বাইচুং ভুটিয়া ভালো প্লেয়ার, ইন্টারন্যাশনাল প্লেয়ার, সবই ঠিক আছে, কিন্তু এই যে কন্টিনিউ করাটা, এটা কিন্তু মানে ছিট্টির ক্ষেত্রে একটু অন্যরকম। এরই আলাদা লুক, মানে আলাদা টাইপের প্লেয়ার আর কি। হ্যাঁ, আপনার এতদিন ফিটনেস ধরে রাখা, এটা কন্টিনিউ করা, মানে ওর অনেক কিছু মেনটেন করে, মানে ওর থেকে অনেক কিছু শিকার আছে। এত বছর কিভাবে খেল, 39 বছর বয়সে ফুটবল খেলাটা কিন্তু আন্তর্জাতিক মানে খেলা খুব কষ্ট। হ্যাঁ, এই জন্য বলছি যে বাইচুং কিন্তু বেশি দিন খেলে নাই, খেলেছে। বাইচুং এর কথাও যদি বাদ দিই, যদি ধরুন বাঙালির কথা বলি, যার মধ্যে দিব্যেন্দু বিশ্বাস রয়েছেন, অসীম বিশ্বাস রয়েছেন, অন্যদিকে আপনার বিজান রয়েছেন, জোবালাং চেরি রয়েছেন, তখন সেক্ষেত্রে স্কিল যদি বলি কোন ক্ষেত্রে বেটার? না না, তখন খেলার টাইপটা ছিল একরকম। তখন আপনার কোয়ালিফাইং রাউন্ড, এখন যেমন বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড হচ্ছে, আগে সেরকম ছিল এক সময়, কিন্তু আস্তে 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 এটা শেষের দিকে। তারপর আপনার এই যে IM বিজয়ন কন, তারা কন্টিনিউ করতে পারে নাই। কন্টিনিউ করতে গেলে যে বডি ফিটনেস যা দরকার আর কি, একটা সময় ওদের শেষ হয়ে গেছে। যার জন্য কিন্তু ছেত্রী কিন্তু একদম মানে এইসব ফিটনেস ধরে রাখতে গেলে অনেক নিয়ম মেনে চলতে হয়, খুব ডিসিপ্লিন লাইফ করতে হয় আর কি। আমি সুভাষদার সাথে একটু সংযোজন করছি। আমি একমত সুভাষদার সঙ্গে। দেখুন, কারোর সাথে কারো কম্পেয়ার হয় না। কেন বলবো, কে খুব ইনসুইং এ খুব ভালো, কেউ আউটসুইং এ ভালো, কেউ হেডিং এ ভালো, কেউ স্ন্যাচিং এ ভালো, কেউ ড্রিবলিং এ ভালো, তাই তো? তো প্রত্যেকেই ভালো প্লেয়ার ছিলেন। তো যে ব্যাপারটা সুভাষদা বললো যে দীর্ঘদিন ফুটবল খেলাটা ভেরি ডিফিকাল্ট, সেখানে আপনার ডিটারমিনেশন, তার ডিসিপ্লিন লাইফ। তো আমাদের ফোর্স সায়েন্স কি বলে, আমরা যখন কোচিং লাইনে আছি, আপনার যখন একটা প্লেয়ার খেলা শুরু করে, তো একটা সার্টেন পিরিয়ড অবধি সে পারফরমেন্সটা ইনক্রিজ হতে শুরু করে, রাইট? সে ধরেন যে কোনো একটা সার্টেন লেভেলে, যার অ্যাকর্ডিং টু প্লেয়ার ক্যাপাবিলিটি, সে একটা সার্টেন লেভেল অবধি সে পারফরমেন্সটা ইনক্রিজ করে। ধরেন আপনি যদি এক্সাম্পল হিসেবে বলি, 5 ফুট 6 ফুট 7 ফুট পারফরমেন্সটা উঠলো, বাট ভেরি ডিফিকাল্ট টু মানে স্টে দেয়ার, সেটাকে কন্টিনিউ করা, সেটাকে ধরে রাখাটা মোস্ট ইম্পর্টেন্ট। তো যে যত বেশি ধরে রাখতে পারবে, তো কিভাবে ধরে রাখবে, তার সেই প্র্যাকটিস, ডিটারমিনেশন, ডিসিপ্লিন লাইফ, হ্যাঁ, ডেডিকেশন, সেটার উপরে ডিপেন্ড করবে। তো সেটা সুনীল ছেত্রীর দুর্দান্ত ছিল। ওনার এখনো ফিটনেস লেভেল 39 ইয়ার্স অবধি ফুটবল খেলা নট এ জোক, তাও ইন্টারন্যাশনাল লেভেলে। প্রত্যেকটা লেভেলেই ফুটবল খেলতে গেলে প্রচুর ফিটনেসের দরকার। তো পারফরমেন্সটা যখন একটা লেভেল পর্যন্ত উঠে, হ্যাঁ, মানে অনেক ভালো ভালো প্লেয়ার দেখেছি আমরা স্টেট লেভেলে, ন্যাশনাল লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে খুব ভালো ভালো প্লেয়ারও দেখেছি। আপনার একটা সার্টেন টাইম, কেউ 5 বছর 7 বছর 8 বছর 10 বছর খেললে পরে ওইখানটাই থেমে যায়, সেটাকে কন্টিনিউ করতে পারে। সেটা ছিল সুনীল ছেত্রী, একটা ব্যতিক্রমী, দীর্ঘদিন ফুটবল খেলেছেন। এই যে প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে কিন্তু সেরা, সেটা আমরা দেখেছি, কারোর সঙ্গে তুলনাতেও আমরা যাচ্ছি না। কিন্তু আন্তর্জাতিক মানের যেহেতু আমরা কথা বলছি, আন্তর্জাতিক গোল নিয়ে যদি বলি, রোনাল্ডো বলুন, মেসি বলুন, প্রত্যেকে টেক্কা দিয়েছেন এই সুনীল ছেত্রী, যেটা ভারতবাসী হিসেবে আমাদের কাছে অত্যন্ত গর্বের। আপনারা কিভাবে দেখছেন সেটাকে? সে যে আমি একজন প্রশিক্ষক হিসেবে এবং প্রাক্তন প্লেয়ার হিসেবে বলবো, দেখুন, অনেক ভালো ভালো প্লেয়ার আছেন যারা সেই স্কোরিং ক্যাপাবিলিটি, যেটা আপনি যেটা সেটার সঙ্গে আমরা যেটা করছি আন্তর্জাতিক লেভেলে, আপনার এত বেশি স্কোরিং, আপনার প্রায় 94 সুবাদা হবে ইন্টারন্যাশনাল লেভেলে স্কোর, এখন ফোর্থ পজিশনে। তো ভেরি মানে মানে অনেক মানে আমি সেলুট জানাবো আর কি। কারণ 3 কাঠির মধ্যে যে গোল পোস্টার মধ্যে ভালো খেলেও অনেক প্লেয়ার সেখানে গিয়ে যে অ্যাকুরেসি, যে স্কোরিং যে ক্যাপাবিলিটি, অনেক ভালো খেলে কিন্তু স্কোরিং ক্যাপাবিলিটি অনেকেরই থাকে না। তো গোলটা করতে গেলে তার নিজস্ব যে পারদর্শিতা, সেটা অনেকটা মানে ডিপেন্ড করবে আপনাকে। একজন গোলকিপার থাকবে, ডিফেন্স থাকবে, তাদের বিট করিয়ে, হ্যাঁ,
সেটা স্কোরিং করাটা, তাও ইন্টারন্যাশনাল লেভেলে 94টা গোল চতুর্থ পজিশনে, সেটা মানে সত্যি মানে আমরা একজন ভারতবাসী হিসাবে, আমি একজন প্রাক্তন এবং প্লেয়ার এবং কোচ হিসাবে সেটা আমি প্রাউড ফিল করি। এমনকি আমরা যদি বলি, রোনাল্ডোর একটা টুইটও ছিল যে সুনীল ছেত্রীর যে ব্যাক বোলিং, সেটার জন্য তিনি লিখেওছিলেন যে তিনি আন্তর্জাতিক মানের প্লেয়ার তিনি, এমনটাও তার একটা টুইট ছিল। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আন্তর্জাতিক লেভেলে আমরা যেখানটায় আমরা এশিয়ান লেভেলে যে ফুটবল, সত্যি যদি সেই সুনীল ছেত্রী যদি ইউরোপে জন্মগ্রহণ করতো তাহলে আরো অনেক উপরে চলে যেত, সেটা তাতে কোনো সন্দেহ নেই। তবুও ভারতবর্ষে থেকে আন্তর্জাতিক যে মান, সেটা কতটা বৃদ্ধি করতে পেরেছে? হ্যাঁ, সুনীল ছেত্রী একটা নতুন মাত্রা দিয়েছে। দেখো, নাথিং ইজ ইম্পসিবল, যে আমরাও চেষ্টা করলে যে আন্তর্জাতিক লেভেলে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো, ইন্ডিয়া টিমও একদিন যে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে, সেটার একটা বার্তাও কিন্তু উনি দিয়ে গেছেন। না হলে উনি 4th পজিশন থাকতো ইন্টারন্যাশনাল স্কোরিং মানে গোল রেটে। তো সেটা কি বলে, সেটা কি সংকেত, সেটাই বলছে যে আমাদের ইন্ডিয়া টিমও একদিন সেই যে ওয়ার্ল্ড কাপ খেলার মতো সেই যোগ্যতা রাখে, কিন্তু আমাদের দরকার আরো বেশি প্ল্যানিং, আরো বেশি কম্বাইন্ড, কিভাবে আরো বেশি করে আমাদের ফুটবল, তাহলে চলে যেতে হবে আবার গ্রাসরুট লেভেলে, আরো নিচের থেকে কিভাবে আরো অনেক অনেক বেশি সুনীল ছেত্রী, অনেক বেশি বাইচুং ভুটিয়া, আইএম ভিজন তৈরি করা যায়, সেদিকে নজর দিতে হবে। শুভ, পরবর্তী কি আর সুনীল ছেত্রী কেউ থাকবেন বা হবেন? হ্যাঁ, হতে পারে, অনেক স্কোপেতে আছে এখন। আপনার ইন্ডিয়ান ফুটবল অনেক উপরে, হ্যাঁ, যেমন আইএসএল হচ্ছে, বিভিন্ন এই যে ভালো রেজাল্ট, আপনার এই যে কোয়ালিফাইং রাউন্ডে আমরা আগে তো 3 গোল 4 গোল খাতাম, এখন তো ড্র করছি, জিতছি। হ্যাঁ, কালকেও একটা বিগ ম্যাচ আমাদের কোয়ালিফাইং রাউন্ডের। হ্যাঁ, আশা করি কালকেও সুনীল ছেত্রীর শেষ দিন, কিন্তু আশা করি একটা ভালো ম্যাচ কালকে আমরা দেখতে পাবো। একেবারেই তাই, অর্থাৎ আগামী কালকের দিকে সকলের তাকিয়ে থাকা। এবং নিউজ ভ্যানগার্ডেরও আজকের এই বিশেষ আলোচনাতেই রয়েছেন বিদায়ী সুনীল। তবে সুনীল ছেত্রীকে নিয়ে কি বলেছেন বেশ কিছু বিশিষ্টরা, যার মধ্যে ফুটবল জগতের মানুষজনেরই কি বক্তব্য উঠে এসেছে, সেটাই শোনাবো একে একে। প্রথমেই আমরা শোনাবো দীপেন্দু বিশ্বাস, তার বক্তব্য। পরিচয় দিয়ে রাখি, দীপেন্দু বিশ্বাস তিনি হচ্ছেন প্রাক্তন ফুটবলার ইন্ডিয়ান টিমের, এবং অন্যদিকে মোহনবাগান ক্লাবেরও তিনি প্রাক্তন ফুটবলার। দীপেন্দু বিশ্বাস তিনি কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে টেলিফোনিক সাক্ষাৎকারে, শুনুন। একটা টাইম মানে কিছুটা টাইম সুনীলের অভাবটা অনুভব হবে, তারপর যে খেলবে সে তার জায়গা করে নেবে। ধরো বাইচুং আগে ছিল, বাইচুংয়ের জায়গা সুনীল নিয়েছে। তার আগে বিজয়ন ছিল, বিজু ভাইয়ের জায়গা বাইচুং নিয়েছে। সুনীলের জায়গাও কেউ নেবে। নিজের দক্ষতা, নিজের কি বলবো, নিজের ডিসিপ্লিন, ডেডিকেশন, 19 বছর ভারতের হয়ে খেলেছে, এটা তো বড় ব্যাপার। এত বছর খেলা, সেখানে মানে ও সঠিক জায়গা চুজ করেছে ওর রিটায়ারমেন্টের জন্য। কারণ কলকাতায় ও যোগ্য সম্মান পাবে এবং সঠিক সময়ও ও চুজ করে। তাদের থেকে যে খেলতে শুরু করবে আমার মনে হয় সেই সুযোগ। চান্সে হচ্ছে লেফট উইঙ্গার। স্ট্রাইকার যদি বলে তাহলে ওই গুরকিত বলে ওই ছেলেটা আছে, আমাদের ডেভিড আছে, এদের থেকে কেউ হবে। কালকে হয়ে যাওয়ার পরে পরশুদিন আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা নিশ্চয়ই শুনছি, যেটা আমাদের তরফ থেকে একটা সম্মান মমতা স্পোর্টিং ক্লাব। আপনারা শুনলেন প্রাক্তন ফুটবলার ইন্ডিয়ান টিম এবং মোহনবাগানের প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের বক্তব্য শোনালাম নিউজ ভ্যানগার্ডকে। তিনি যেটা জানিয়েছেন, এক প্রকার বলা যায় যে সুনীল ছেত্রী অনড় এবং তার লক্ষ্য স্থির। বিপক্ষের গোল বা বিপক্ষের বল কখন আসবে তা হয়তো তিনি আগেই দেখতে পেতেন, যেটা ফুটবল জগতের মানুষজনের বলা বলি রয়েছে। বাবু, এই যে আমাদের একটা গানই আছে যে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরাতেও উপজাতির সঙ্গে বাঙালি অধ্যুষিত অঞ্চল, এখানে এই ফুটবলের জনপ্রিয়তা কতটা রয়েছে? আপনি যে প্রশ্নটা করেছেন, সেটা আমরা যদি একটু পেছনে গিয়ে দেখি, যে উমাকান্ত মাঠ যেটা স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়ামে আগে আমরাও যখন খেলতাম, আমাদের আগে সুভাষদার সঙ্গে আমি 2-3 বছর খেলেছি। তো সেই সেই
তখন থেকে আর কি এখন অবধি যে ফুটবলের উন্মাদনা সে ঠিক এখনো আছে, যতই আপনার অন্য যে ক্রিকেট বলি বা যাই বলি। তো ফুটবলের উন্মাদনা কিন্তু ত্রিপুরাতে ছিল, আছে এবং থাকবে। তো আমাদের রাজ্যে এখনো যে ফুটবল মাঠ, যেটা আমাদের পাশেই আছে উমাকান্ত স্টেডিয়াম, সেখানে বহির্রাজ্যের ফুটবলাররা আসেন। এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক দিকপাল ফুটবলার খেলে গেছেন, রিটায়ার্ড করেছেন, এখনো খেলছেন। তো ফুটবলের উন্মাদনা কিন্তু আমাদের ত্রিপুরায় আছে এবং থাকবে। আমার মনে আছে আমরা এই যখন খেলতাম তার আগের কথা, সেইগুলো আমরা শুনেছি গল্প, বাট 5 টাকার টিকিট 100 টাকাও ব্ল্যাকে বিক্রি হয়েছে মানে তখন থেকে? তখন এটা থেকে। কোন সাল? সেটা হবে ধরেন 80 দশকের শেষের দিকে, 90 দশকের প্রথম দিকে, 92, 93 ওই সময়। এবং সেটা 98, 99 এইসবটাই আমরাও যখন খেলতাম। সেখানে লাইব্রেরি ছিল, সুভাদা কি লাইব্রেরিটা, বীরচন্দ্র লাইব্রেরি ছিল। সেইটা মানে টিকিটের জন্য লাইন ফায়ার ব্রিগেড সমনি চলে যেত, এদিকে আপনার এই বিএম হসপিটাল ক্রস করে এদিকে চলে আসতো সেই দিনগুলো। সুভাষবাবু, এই যে ফুটবলের জ্বর আজ অবধি কি রয়েছে? আছে, এখনো আছে। আমাদের এখানে যে লিগটা হয় না, এটা কিন্তু খুব জমজমাট, আর খুব আশেপাশের অনেক স্টেটের থেকে অনেক স্ট্যান্ডার্ড আমাদের এখানে যে লিগটা হয় আর কি। আশেপাশে যে স্টেট আছে তাদের থেকে স্ট্যান্ডার্ড লিগ হয়। আগে তো আবু বলল যে লাইন কথা ঠিক আছে, যেমন ব্লাড মাহমুদ লাল বাহাদুর খেলা, মানে টিকিট 100 টাকা 150 টাকা বিক্রি হয়েছে। হ্যাঁ, প্রচন্ড এখনো আছে, তবে এখন আগের তুলনায় একটু কম। আগে যে জিনিসটা ছিল এখন একটু ভাটা পড়ে, একটু ভাটা পড়ে। এই ভাটাটা কেন তাহলে? ভাটা পড়ার কারণ হইল, আগে, এখন তো প্লেয়াররা ডিমান্ড প্রচুর, সব ক্লাব অ্যাফোর্ড করতে পারে না। হ্যাঁ, টাকার পয়সার ব্যাপার একটা। ভালো স্পন্সর নেই, স্পন্সর থাকলে ধরুন না খেলার মান আরও ভালো হইতো। ক্লাবগুলি তো সব ক্লাব তো আর সচ্ছল না। হ্যাঁ, সবাই চাঁদা তুলে ক্লাব করে, ফুটবল টিম করে, যারা ফুটবল প্রেমী, কয়েকজন পাগল আছে দেশে, আমরা এখানে, তারাই করে। এর জন্য একটু ভাটা পড়েছে আর কি। প্লেয়ারের কথা ভাবলে বাইরে থেকে কেন, এই রাজ্যের প্লেয়ারের কিরকম সম্ভাবনা রয়েছে তৈরি হওয়ার, বা কতটা প্রসপেক্ট রয়েছে একটা ইন্ডিয়ান টিমে খেলতে যাওয়ার ক্ষেত্রে? দেখুন, আমি এখন বর্তমানে ত্রিপুরা স্পোর্টস স্কুলে কাজ করছি। সুভাষ দাও দীর্ঘদিন কোচিং করেছেন, আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে রিটায়ার করেছেন। তা আমরা ত্রিপুরার প্রত্যেকটা আনাচে কোনাচে যেখানে পকেটগুলো আছে একদম প্রত্যন্ত এলাকায়, তো সেখানে ফুটবল ট্যালেন্টের কোনো অভাব নেই। তা আপনি যে কথাটা বলেছেন কেন ভাটা পড়েছে, সেটা অনেকগুলো কারণ আছে। সেটা ওদেরকে একটা মানে যে আমাদের এখান থেকে যে অপরচুনিটিগুলো থাকা, যে আমরা এখনো ত্রিপুরা রাজ্য থেকে আমরা প্রফেশনাল ফুটবলে ঢুকতে পারিনি। কেন পারিনি? তা আমাদের ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাইরের ক্লাবগুলো যে কানেক্টিভিটি, কমিউনিকেশন, সেটা অন্য অন্য রাজ্য থেকে আমাদের এখানটায় কম আছে। আপনি মণিপুরে যদি কথা ধরেন, মণিপুরের প্রচুর প্লেয়ার আপনার ইন্ডিয়ার প্রতিটি ক্লাবেই খেলছে, আইএসএল খেলছে, আই লিগ খেলছে, মিজোরাম থেকে খেলছে। হ্যাঁ, এখন প্রফেশনালিজম ঢুকেছে, প্রচুর পেমেন্ট পাওয়া যায়। তো আমাদের এখানে হচ্ছে কি, আমাদের এখানে প্লেয়ারদের একটু হোম সিকনেস আছে। বাইরে এখনো বর্তমানে আমাদের 3টে ছেলে আছে ইয়েতে, সেলে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। ওরা কিছুদিন থেকে চলে আসে। হ্যাঁ, তো একটা ভাষাগত প্রবলেম, একটা বাইরের সাথে অ্যাডজাস্ট হওয়ার একটা প্রবলেম। আর আমাদের এখানে স্কুল লেভেলের পরে ছেলেগুলো হারিয়ে যায় তাদের যে ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে। হ্যাঁ, আমাদের এখন যে প্লেয়াররা একটা সার্টেন এজ পর্যন্ত যখন খেলে তাদের ভবিষ্যৎ কি হবে সেটা অনিশ্চিত। কারণ আমরা প্রফেশনালিজমে এখনো ঢুকতে পারিনি, ভালো ভালো ক্লাবে আমাদের ছেলেরা এখনো ঢুকতে পারছে না। বা একটা ভালো খেলার পরে একটা মানে জব বা যে কোনো প্রাইভেট কোম্পানি হোক, সুবাদ যেটা বলছেন, ক্লাবগুলো স্পন্সরশিপ পাচ্ছে না, ওই রকম খুব ভালো পেমেন্ট দিতে পারছে না। আমাদের এখানে 2 মাস থেকে 3 মাস লিগ চলে, তারপরে খেলা বন্ধ হয়ে যায়। তো বর্তমানে যে ফুটবলটা যেই জায়গায় দাঁড়িয়ে আছে ভারতবর্ষের বিভিন্ন স্টেটগুলো, এবং আমরা যদি মানে বিশ্বের দিকে তাকাই, সেখানে 12 মাস প্র্যাকটিস চলে, প্রত্যেকটা মাসে টুর্নামেন্ট থাকে। বাট আমাদের এখানে হাতে গোনা কয়েকটা টুর্নামেন্ট। তো সেই আপনি ধরুন লিগ শুরু হবে, 2 মাস 3 মাস প্লেয়াররা খেলবে, তারপরে আর টুর্নামেন্ট কোথায়?
তো সেটা হলো প্র্যাকটিসে কন্টিনিউয়াস প্রসেস। পারফরমেন্সটা তখনই ঠিক থাকবে যখন কন্টিনিউ প্রসেস করবে, কন্টিনিউ ইয়েতে প্র্যাকটিসে থাকবে, হ্যাঁ, বিভিন্ন টুর্নামেন্ট খেলবে। তো আমাদের এখানে ছেলেদের মানে সামনে কোনো টার্গেট রাখছে না। আমরা যতই চেষ্টা করি বাইরে পাঠানোর জন্য, মানে ওই ছেলেরাদের ওই রকম ছেলে আমরা খুব কমই পাওয়া যায় যে একটা ভালো ইস্ট বেঙ্গলে খেলবে, মোহনবাগানে খেলবে, আইএসএল খেলবে, আই লিগ খেলবে। এবং দেখুন, আমার মনে হয় এখন ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটই আপনার জুনিয়র আই লিগ খেলছে, বাট আমাদের ত্রিপুরা রাজ্য থেকে অত্যন্ত দুঃখের সঙ্গে মানে বলছি আমরা এখনো আই লিগ খেলতে পারছি না, কোনো ক্লাব, কোনো টিম আমরা এখান থেকে পাঠাচ্ছি না। সেটা ত্রিপুরার জন্য খুবই একটা দুঃখজনক, যেটা আমরা একটা ভারতবর্ষের একটা এখন ইয়ত আই লিগ চলছে, আন্ডার 15 ইয়ার্স, আন্ডার 16 ইয়ার্স, কিন্তু সেগুলো তো আমরা পার্টিসিপেট করতে পারছি না। তো সেটা একজন, আমি কাউকে দোষারোপ করছি না, সেটা সবাইকে চেষ্টা করতে হবে সেই ফুটবলকে কত দূর এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং সবাই হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, তাহলেই ফুটবলটা একটা জায়গায় যাবে। এবং সেই আগের মতো উন্মাদনা, সেই 5 টাকার টিকিট 100 টাকা 150 টাকা সে বিক্রি হবে। আমি আসবো আলোচনায়, তবে এই মুহূর্তে আরো একজনের টেলিফোনিক বার্তালাপ শুনবো। তিনি হলেন হাবিবুর রহমান। তার পরিচয় দিয়ে রাখবো, তিনি হচ্ছেন ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় প্রাক্তন ফুটবলার, অন্যদিকে ইস্ট বেঙ্গলেরও তিনি খেলোয়াড়। হাবিবুর রহমানের কি বক্তব্য, নিউজ ভ্যানগার্ডকে টেলিফোনিক বার্তালাপে কি জানিয়েছেন শুনুন। দেখুন, সুনীল ছেত্রী, যা আমরা যখন ইন্ডিয়া খেলতাম তখন 2004-এ সুনীল ছেত্রী প্রথম সিনিয়র ইন্ডিয়া টিমে আসে পাকিস্তানের ট্রিপে, যেখানে ইন্ডিয়া টিমের কোচ ছিল সুখবিন্দর সিং, এবং তখন ও জেসিপিতেই খেলতো, এবং তার কিন্তু তার ফার্স্ট ক্যারিয়ার শুরু হয় কলকাতা থেকে, এবং সুব্রত ভট্টাচার্য যেখানে কোচ ছিল, ওর শ্বশুর এই মুহূর্তে। সুনীল ছেত্রী চলে যাওয়ার পরে কিন্তু ইন্ডিয়ান ফুটবল ফোর্স, মানে অ্যাটাকিং ফোর্সে যে ও এতদিন ধরে ইন্ডিয়ান ফুটবলে ডমিনেট করেছে, এবং ও যেরকম নিট অ্যান্ড ক্লিন ফুটবল খেলেছে, সেই ক্যাটাগরির প্লেয়ার ইমিডিয়েটলি খুঁজতে হবে, যাতে ও চলে যাওয়ার পরে যেন কোনো রকম অসুবিধা না হয় ইন্ডিয়ান টিমে। বিকজ ওর একটা এজ হয়েছে, 40 বয়স হয়ে গেছে, সুতরাং ওরকম আমাদের এখন ইয়ং জেনারেশন খুঁজতে হবে যাতে ইন্ডিয়ান টিমটা আরো স্ট্রং হয়। বাট ও চলে যাওয়াতে অনেকটা ইন্ডিয়ান ফুটবলের ক্ষতি হবে, মানে ওর এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে না, আমার ইন্ডিয়ান টিমে থাকবে না, যেহেতু আর সেই সার্ভিস দিতে পারবে না, সুতরাং অনেকটাই ক্ষতি হবে। এবং ওর খেলার মানে কালকে ওর লাস্ট ম্যাচ দেশের হয়ে, আমরা সবাই মাঠে থাকবো, এবং যৌহাতিতে প্রচুর সাপোর্টার আসবে ওকে ইয়ে করার জন্য, লাস্ট ম্যাচটা দেখার জন্য। যা খুব দুঃখজনক ব্যাপার যে ও আর দেশের হয়ে খেলতে পারবেন না, বাট আশা করি ওরকম সুনীল ছেত্রীর মতো অনেক প্লেয়ার খুঁজে বার করতে হবে। না, কাল তরফ থেকে এবং ফিফার তরফ থেকে শুনছি মানে অনেক রকম সম্বর্ধনা থাকবে, মানে যে ছেলেটা 1 বছর ধরে দেশে খেলেছে এবং তার বিদেশ নিশ্চয় তার অনার দেওয়া হবে। প্রচুর এক্স প্লেয়ার, এবং কলকাতা ময়দান মানে কালকে একটা খারাপ দিন আর কি বলা যায়, যে সে কালকে সে বিদায় নিচ্ছে আর তাকে দেশের জার্সিতে দেখা যাবে না। সুতরাং সবাই মোটামুটি প্রচুর প্লেয়ার, এক্স প্লেয়ার পুরো কলকাতা ময়দান আইএফএ এবং এআইএফএফ থেকে প্রচুর সম্মানিত করা হবে সুনীলকে, এবং আই থিঙ্ক মানে খুব একটা ভালো পরিবেশ তৈরি হবে সল্টলেক স্টেডিয়ামে। এই মুহূর্তে সুনীল ছেত্রীর মতো প্লেয়ার কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া টিমে নেই। সুনীল ছেত্রী যেভাবে প্রত্যেকটা ম্যাচে ও স্কোরিং পাওয়ার এবং অ্যাটাকিং ফোর্সে যেভাবে ও হেল্প করে গেছে এবং নিজে গোল করে ম্যাচকে দেশকে জিতিয়েছে, ওই ক্যাটাগরি প্লেয়ার কিন্তু এই মুহূর্তে পাওয়া যায়নি, এই মুহূর্তে নেই সেরকম নজরে। বাট ঠিক পেয়ে যাবে, মানে দায়িত্ব তারা গুলো, যেগুলো আইডিকে আইএসএল শুরু হয়েছে, যেহেতু আইএসএল প্রচুর ইন্ডিয়ান প্লেয়ার যারা এই মুহূর্তে ভালো খেলছে, বাট হয়ে যাবে, টাইম নিয়ে ওটা আবার ঠিক রেডি হয়ে যাবে। বাইচুং ভুটিয়া ছিল, বাইচুং ভুটিয়ার সঙ্গে আমিও 7-8 বছর ইন্ডিয়া খেলে, তারপরে সুনীল ছেত্রীর সাথেও খেলেছি। বাট একটা জিনিস জানেন যে বাঙালি প্লেয়ার এবং পাহাড়ি প্লেয়ারের ভিতরে একটু ডিফারেন্স, মানে স্ট্রেংথ, তাদের মাসের বন্ড হয়, আর ওদের পাওয়ার কিন্তু একটা বিশাল ব্যাপার। বাট বেশি দিন ফুটবল খেলা, যে 2 দশক ধরে ফুটবল খেলেছে, ডিসিপ্লিন এবং নিজেকে প্রচুর ভালোভাবে মেনটেন করে, তার জন্য কিন্তু খেলা সম্ভব। না হলে কিন্তু কোনো একটা প্লেয়ার ইনডিসিপ্লিন হলে সে এতদিন কন্টিনিউ কোনোদিনই না। সুতরাং ওর থেকে দেখে শিখতে হবে যে বয়সটা ম্যাটার করে না, ডিসিপ্লিন মেনটেন করলেও বহুদিন ফুটবল খেলা যায়, সেটা সুনীল ছেত্রী বাইচুং ভুটিয়া দেখিয়ে গেছে। সাংতে ভালো, নিশ্চয়ই ভালো, এবং আমার একটু টাইম লাগবে, কেন সাংতে মানে ওর যে এক্সপিরিয়েন্স নিয়েছে সেটা তো সাংতে নেই, সেটা চলে আসবে একটু খেলতে খেলতে, 1-2 বছর মধ্যে কিন্তু সুনীল ছেত্রী জায়গাটা সাংতে নেবে, নিশ্চয়ই নেবে।
আপনারা শুনলেন হাবিবুর রহমানের বক্তব্য। তিনি প্রাক্তন খেলোয়াড়, ভারতীয় প্রাক্তন খেলোয়াড়, এবং অন্যদিকে ইস্ট বেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় তিনি। একই সঙ্গে হাবিবুর রহমানের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে যে প্রশ্নে আসবো তা হচ্ছে, সুনীল ছেত্রী যখন 17 বছর বয়স ছিল তখন তাকে ধরে যে খেলা শিখিয়েছিলেন তিনি হচ্ছেন সুভাষ ভট্টাচার্য, যিনি বর্তমানে তার শ্বশুর, সুব্রত ভট্টাচার্য, যিনি বর্তমানে তার শ্বশুর। তিনি যদি না থাকতেন সেই সময় দাঁড়িয়ে, তাহলে সুনীল ছেত্রী কি আজকের দিনে দাঁড়িয়ে সেই ডিসিপ্লিন বা সেরকম খেলা কি উপহার দিতে পারতো? না, অ্যাকচুয়ালি দেখুন, আমি যদি বলতে চাই সেটা হলো, একটু পেছনে গিয়ে যদি বলি, আপনি গাদাকে পিটিয়ে ঘোড়া বানাতে পারবেন না, যদি ট্যালেন্ট না থাকে। ঠিক আছে? তো সেখানে দেখতে হবে ওর শরীরে কিন্তু ফুটবলের রক্ত দৌড়াচ্ছে। ওনার বাবা কেবি ছেত্রী একজন আর্মিতে কাজ করতেন, উনি আর্মি টিমের ফুটবলার ছিলেন। মা সুশীলা দেবী, সুশীলা ছেত্রী, উনি নেপাল টিমের জাতীয় দল হয়ে খেলেছেন, ঠিক আছে? তো ডেফিনেটলি সুনীল ছেত্রীর মধ্যে ওই রকম ট্যালেন্ট ছিল। দেখুন, ট্যালেন্ট কখনো বানানো যায় না, সেটা জন্ম নেয়, এবং সেটা সঠিক হাতে যদি মানে একটু পলিশ করা হয় সেটা একটা জায়গায় গিয়ে পৌঁছায়। তো আপনি যে কথাটা বলেছেন, ঠিক 17 বছর 16 বছর সময় সে এমন একটা লোকের হাতে পড়েছে যেটা সুনীল ছেত্রীকে একজন ভারতীয় তারকা হিসাবে তৈরি করতে ওনার মুখ্য ভূমিকা ছিল, সে তাতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে যদি জিজ্ঞাসা করি, এই যে সুনীল ছেত্রী বলুন বা অনেক রকম আমরা প্লেয়ারকে দেখেছি, ভারতের কিন্তু ফুটবলের একটা ভক্ত রয়েছে। মোহনবাগান, ইস্ট বেঙ্গলের কথা যদি বলি, এটাতে বাঙাল ঘুঁটি লড়াই চিরকালই রয়েছে একটা বাঙালিদের মধ্যে, এখনো আছে, এটা চলবেও। কিন্তু সেই জায়গাতে ফুটবল খেলার দেখার জন্য যে উন্মাদনা, সেটা কোথাও গিয়ে যেন কম মনে হয় ভারতীয়দের মধ্যে বা বাঙালিদের মধ্যে। সেটা কি সত্যি? বা যদি হয়ে থাকে তাহলে কেন? সুভাষবাবু কি বলবেন? না, কম না। এখনো ইস্টবেঙ্গল মোহনবাগান খেলায়, যে আইএসএল খেলা গেল, ডার্বি ম্যাচগুলা প্রচুর দর্শক। অন্যখানে কিন্তু এত দর্শক হয় না, কলকাতার কিন্তু প্রচুর দর্শক। হ্যাঁ, ইস্টবেঙ্গল মোহনবাগান খেলার একটা ইসেই আলাদা। এটা আজকে না, অনেকদিন ধরে চলে আসছে। আর আব্বু যে বললো যে পাহাড়ি, কথাটা ঠিক। অ্যাকচুয়ালি সুনীল ছেত্রীর জন্ম কিন্তু তেলেঙ্গানায়। হ্যাঁ, জন্ম কিন্তু তেলেঙ্গানা। হ্যাঁ, কিন্তু ওইখান থেকেই ফার্স্ট দিল্লি সিটি ক্লাবে, খুব সম্ভব আমি যদি ভুল না করে থাকি, সিটি ক্লাবে ওর ফার্স্ট 2004 হবে। হ্যাঁ, সিটি ক্লাবে ফার্স্ট। এরপরে পরপর সে ক্লাব চেঞ্জ, মানে পারফরমেন্স এত ভালো, প্রত্যেক ক্লাবে খেলতে, ইস্টবেঙ্গল মোহনবাগান খেললো, তারপরে খেললো সে জেসিটি, বড় বড় টিম। এখন বেঙ্গালুরু এফসিতে আছে। ইস্টবেঙ্গল মোহনবাগান খেলার পর ওর খেলাটা এত বছর খেলার কারণ হলো ওর পরপর মানে ও মানে বুস্ট আপ হতে লাগলো বিভিন্ন, যেমন ভারতরত্ন, তারপরে 4-5টা এরকম। ও অটোমেটিক একটা প্লেয়ারের মধ্যে তখন একটা আলাদা একটা তাগিদ থাকে যে আমি এতগুলো প্রাইজ পাইতেছি, আমার ভালো খেলতে হবে, আরো বেশি দিন খেলতে হবে। ওই জিনিসটা ওর মধ্যে কাজ করছে। এত বছর খেলা কিন্তু খুব কঠিন। হ্যাঁ, ওই জিনিসটাই কাজ করছে ওর মধ্যে। এবং যেটা বলছিলেন আবু বাবু, যে পারফরমেন্সের যে গ্রাফটা, সেটা কিন্তু সেম লেভেলে তিনি খেলে গেছেন। হ্যাঁ, তো আমি সেটাই বললাম, আপনার এই ডিসিপ্লিন, ডেডিকেশন এবং যে ফোকাস, প্যাশন যদি না থাকে সেটা কখনোই সম্ভব না। তার অনেকগুলো পজিটিভিটি আছে। সেই একদম পাহাড়ি, তার যে মাসুল পাইবার, মাসুল যে স্ট্রাকচার, বডি যে স্ট্রাকচার, সেটা মঙ্গোলিয়ান টাইপ। এবং সে যেটা বলেছেন সুভাষদা, সিকান্দ্রাবাদে ওনার যে চাইল্ড হুডটা, মানে বাল্য জীবনটা সেখানে কাটিয়েছে। ওর বাবা আর্মিতে ছিল, সে আর্মির ইনফ্রাস্ট্রাকচার, ওইখানে বাচ্চাদের খেলার যে একটা সুযোগ সুবিধা, হ্যাঁ, সেটা ছোটবেলা থেকেই সেই ফুটবল খেলতে শুরু করেছে। সেই বিভিন্ন স্কুল টুর্নামেন্টগুলো, বিভিন্ন ক্লাবে ছোট আন্ডার এজ গ্রুপের যে টুর্নামেন্টগুলো খেলেছেন উনি। তারপরে সুভাষদা যেটা বলেছে একদম ঠিক, একটা ফার্স্ট সে খেলে বোম্বে, দিল্লির একটা ক্লাবে। হ্যাঁ, তো সেখান থেকে ফার্স্ট 2002 সালে প্রফেশনাল ফুটবলে ঢুকে মোহনবাগানের হয়ে। এবং তিনি যখন কলকাতাতে আসতেন, তিনি কিন্তু বলতেন যে আমি মনুপ্রাণের বাঙালি, বাঙালিদের খাবার খেতে পছন্দ করেন, নিজের হাতে মাছ বেচে পর্যন্ত খেতেন। তিনি বিয়ে করেছিলেন সুব্রত ভট্টাচার্যের মেয়েকে, যেহেতু তিনি কিন্তু একটা গর্ববোধ করতেন বাঙালি হিসেবে। হ্যাঁ, উনি বাঙালিদের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিল। সুব্রত ভট্টাচার্য উনাকে
এটা ভালো, মানে আপনাকে ফুটবলের যে দিশা দেখিয়েছেন সেটা নিঃসন্দেহে। এবং ওনার মেয়ের সঙ্গে ওর একটা বন্ধুত্ব ছিল, শুভম ভট্টাচার্য বোধ হচ্ছে। তারপরে পরবর্তী সময়ে ওকেই বিয়ে করেন। তো সেই ক্ষেত্রে উনি বাঙালিদের খুব ভীষণ পছন্দ করতেন, কলকাতাকে ভীষণ ভালোবাসতেন, এবং যার দরুন উনি সেই যে জীবন সঙ্গী সেই বাঙালিকেই বেছে নিয়েছেন। এবং তার পাশাপাশি যদি বলি, তিনি এই যে বাইচুং ভুটিয়ার কথা আমরা বলছিলাম, তিনিও যে একজন নর্থ ইস্টের, এই যে নর্থ ইস্টের মধ্যে যে বডি বিল্ডিং বা বডি যে একটা স্ট্রাকচার বলুন বা যে শারীরিকভাবে যে গঠন রয়েছে সেটা থাকছে। আমাদের ত্রিপুরা রাজ্যেও কিন্তু একটা উপজাতি অংশ রয়েছে। সেই জায়গাতে রাজ্যের উপজাতিদের কতটা প্রবণতা আপনারা দেখেন কোচ হিসাবে, যে তাদের এগিয়ে আসা, তাদের খেলাতে মনোনিবেশ, পারফরমেন্স? আমরা যে প্রশিক্ষক হিসাবে, আমরা একজন ফুটবল লাভার হিসাবে আমরা আপ্রাণ চেষ্টা করছি সেটাকে তুলে আনার জন্য। ছেলেদেরকে আমরা এই কিছুদিন আগেও আমরা বিভিন্ন জায়গা থেকে ট্যালেন্ট সার্চিং করি, আমরা পোর্স স্কুলে কিছু ভর্তি করানো হয়েছে, বিভিন্ন ক্লাবগুলো চেষ্টা করছি। দেখেন এখানে আপনি মিজোরামের মতো একটা জায়গা, ছোট্ট জায়গায়, সেখানেও ফুটবলের যে উন্মাদনা, ওরাও আই লিগ খেলছে, ওরাও ভালো মানে ন্যাশনাল লেভেলে টুর্নামেন্ট খেলছে। মণিপুরের কথা তো বলেই লাভ নেই, মানে ইয়ুথ লিগ গুলো অনেক পার্টিসিপেট করছে, সন্তোষ ট্রফিতে ভালো রেজাল্ট করছে। কিন্তু আমাদের এখানে ওই রকম ক্লাব এখনো তৈরি হয়নি যে একটা ইয়ুথ লিগ খেলার জন্য। আন্ডার 15 ইয়ার্স, আন্ডার 14 ইয়ার্সে যে এইজ গ্রুপের খেলাগুলো হচ্ছে, সেগুলো একটা ভালো টিম তৈরি করে ইয়ার লং কোচিং প্রোগ্রাম করে সেই আমরা একটু বাইরে গিয়ে খেলবো। দেখুন, আমাদের ছেলেরা যখন বাইরে গিয়ে খেলার সুযোগ পাবে, সেখানে বিভিন্ন সিলেক্টররা থাকবে, স্পটাররা থাকবে, তখন তাদেরকে সিলেক্ট করে বিভিন্ন একাডেমিতে নিয়ে যাবে, তখন ছেলেরা উঠতে শুরু করবে। সেই সুযোগটা কিন্তু আমাদের এখন হয়ে ওঠেনি, আমি যদি ভুল না করি। সুনীল ছেত্রীর সঙ্গে সমসাময়িক যদি খেলোয়াড়দের কথা বলি, তার মধ্যে ধরুন রয়েছেন এল ভিটো, মণিপুরে সোসো, যারা ড্রাগের নেশাতেই হয়তো হারিয়ে গেলেন। তো সেই জায়গাতে সুনীল ছেত্রী আজকে যুব আইকন হিসেবে পরিচিত। কি বলবেন তাহলে, তার তো সমসাময়িক কি ছিল এনারা? হ্যাঁ, আমি সেটাই বললাম যে একটা প্যাশন থাকতে হবে, একটা টার্গেট থাকতে হবে। আপনার টার্গেটটা সে অ্যাচিভ করার জন্য যে তার হার্ডওয়ার্ক, তার যে মানে ডিটারমিনেশন, সেটা সবার দ্বারা সম্ভব হয় না, তাই তো? ধরুন আপনি একটা ভীষণ হেলথ কনসিয়াস, ওকে, তো আপনি একটা ভালো খেলার একটা টার্গেট নিয়ে রেখেছেন, এবং আপনি ডেইলি মানে প্র্যাকটিসের পরে যদি ফাস্টফুড খান, রাত্রিবেলা 12টায় ঘুমান, হ্যাঁ, সকাল 9টায় ঘুম থেকে উঠেন, ইরেগুলার প্র্যাকটিস হয়, কিন্তু আপনারও ট্যালেন্ট আছে। আপনি যে বললেন যে ছেত্রীর সঙ্গে, সুনীলের সঙ্গে যে আরো কিছু প্লেয়ার ছিল, তো ওদের তো সেখানটাই অনেকটা, আমি ওই রকম ভাবে বলছি না, তো একটা পৌঁছানোর জন্য যে তার ডিটারমিনেশন, তার যে একটা ফোকাস, একটা প্যাশন থাকতে হবে, সেটা অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হয়, রাখতে হবে ডেফিনেটলি। আপনার অনেক তার বেশি, সঙ্গে হেলদি লাইফস্টাইল, ডেডিকেশন, সবটা মিলিয়ে সুনীল ছেত্রী হওয়া সম্ভব। একদম একদম। আর সেটা দেখুন, ফুটবল খেলাটা এমন একটা খেলা, সেটা মুখে খেললে হবে না, সেটা পায়ে খেলতে হবে, তার শরীর দিয়ে খেলতে হবে, কায়িক পরিশ্রম রয়েছে, কায়িক পরিশ্রম রয়েছে। সেই কায়িক পরিশ্রমটা কতটা প্লেয়ার সেটাকে আপনার একদম নিজের করে মানিয়ে নেবে, দিস ইজ ইম্পর্টেন্ট। একেবারে। আমরা আবারও চলে যাব, টেলিফোনিক বার্তালাপ শুনবো। দেবাশিস ভট্টাচার্য, তিনি হচ্ছেন মোহনবাগানের সচিব। দেবাশিস ভট্টাচার্য নিউজ ভ্যানগার্ডকে কি জানিয়েছেন টেলিফোনিক বার্তালাপে, শুনুন। আমি প্রথম সুনীল ছেত্রীকে ভারতবর্ষের ফুটবলে নিয়ে আসি। ও দিল্লিতে, তখন ওর 16 বছর বয়স, একটা অনামী ক্লাবে খেলতো, কেউ ওকে চিনত না। তো আমি মোহনবাগানে নিয়ে এসে সই করাই 4 বছরের জন্য। আমি ওর খেলা দেখি একটা জায়গায়, সেখানে দেখে আমার ভালো লাগে, তাই জন্য ওকে নিয়ে আসি। ওর ব্যাপারে আমাকে চিমা ওকেরিও বলেছিল যে এই ছেলেটাকে তুমি দেখতে পারো, কিন্তু তখন ওর 16 বছর বয়স, একদম বাচ্চা ছিল। এবং তখন ভারতবর্ষের ফুটবলের প্রথম সিগনেচার হয় কোনো প্লেয়ার যে 4 বছরের জন্য। তার আগে কোনোদিন ভারতবর্ষের ফুটবলে কোনো প্লেয়ার সই হতো না 4 বছরের জন্য। বাট সুনীল ছেত্রী সাইন ফর মোহনবাগান ফর 4 ইয়ার্স। তারপরে সুনীল ধাপে 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 আজকে সুনীল ছেত্রী হয়ে ওঠে, এবং মোহনবাগান যে ওকে খুঁজে বার করেছিল এবং পাদপ্রদীপের জন্য এনেছিল, সেই জন্য মোহনবাগানের সেই কৃতিত্ব দাবি করতে পারে। আর দ্বিতীয়, আপনি কি বলছেন, ভারতবর্ষের ফুটবলের ফিউচার ফিউচার ইউথের ওপরে অনেক বেশি কাজ করতে হবে। আজকে নর্থ ইস্টে এত পার্সেন্টেজ অফ প্লেয়ার বেরোয়, কিন্তু সেখানে আমার মনে হয় না খুব বেশি কাজ হয়। আরো বেশি কাজ করতে হবে, এএফএফ কে মাথা দিতে হবে, কেন্দ্রীয় সরকারকে মাথা দিতে হবে, সারা ভারতবর্ষে জুড়ে। এবং
যারা এই আইএসএল এর ফ্র্যাঞ্চাইজি আছে তাদেরও ইউথ ডেভেলপমেন্টে আরো বেশি মাথা দিতে হবে। সেগুলো যদি মাথা দেওয়া হয় তবেই ভারতবর্ষের ফুটবল এগোবে। কেন ইউথ তৈরি করতে হবে। এখনকার প্লেয়ার একটা ভালো দারুণ কোচ নিয়ে এসে 20 বছর বা 25 বছরের ছেলেদেরকে শিখিয়ে কিছু লাভ হয় না। ইউথকে যদি শেখানো যেতে পারে, ইউথ থেকে তোলা যেতে পারে, 10 বছর বয়স থেকে যদি প্লেয়ার তোলা যেতে পারে এবং তার পেছনে অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি স্ট্র্যাটেজি, একটা প্রজেক্ট তৈরি করে যদি ভারতবর্ষে এগোতে পারে, এবং সেটা একমাত্র পারবে এআইএফএফ, তার পেছনে সাপোর্ট দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। যদি হয় তবেই ভারতবর্ষের ফুটবল এগোবে। প্লেয়ার ভালো অনেকেই আছে, কিন্তু ডিসিপ্লিন ইনডিসিপ্লিন হয়ে যায়। যখন হাতে টাকা আসে, যশ আসে, তখন তারা প্লেয়াররা ডিমোটিভেটেড হয়ে যায়। সেখানে ও যে মোটিভেশন ধরে রাখতে পেরেছিল বিকজ অফ হিজ ডিসিপ্লিন। কেউ কারণ উত্তরসূরি হয় না, সবাই নিজের নিজের জায়গায় তৈরি। দেবাশিস ভট্টাচার্যের বক্তব্য আমরা শুনলাম। মোহনবাগানের তিনি সচিব। আমরা তার বক্তব্যের পাশাপাশি আবু বাবু কি মনে হলো, তার বক্তব্য কতটা প্রাসঙ্গিক? একদিন দেবাশিস বাবুর সঙ্গে একদম আমি একমত। কারণ উনি যেটা বললেন, ইয়ুথদের নিয়ে অনেক কাজ করতে হবে। দেখুন, একটা খুব ভালো স্টুডেন্ট, তাকে যদি আপনি 15 বছরে ABCD শেখানো হয়, সেই সেন্টেন্সটা কবে লিখবে? দিস ইজ মাই কোশ্চেন, তাই তো? তো আমরা যদি একটু সামনে গিয়ে দেখি ইউরোপে, সেখানে আমরা যখন কি করি, বাচ্চাটার একটা 2.5 বছর হলো, তাকে একটা খাতা কলম দিয়ে পেছনে একটা ব্যাগ ঝুলিয়ে মানে নার্সারি স্কুলে পাঠাই। কেন? অভ্যাস হওয়ার জন্য, ওই বইয়ের সঙ্গে খাতা কলমের সঙ্গে পরিচয় হওয়ার জন্য। তো আমাদের সঙ্গে ইন্ডিয়ানের সঙ্গে যে ডিফারেন্সটা কোথায়, সেখানটায় হলো ওইখানে ছোট বাচ্চারা যখন 2.5 বছর, 3 বছর, 4 বছর হয়, তখনই ওরা সেই ফুটবল নিয়ে সেই নাচাতে শুরু করে। আর আমাদের এখানে আমরা এখন কাজ করছি ফুটবল নিয়ে, ত্রিপুরা রাজ্যে আনাচে কোনাচে আমাদের এখানে যেসব ছেলে মেয়েরা আসে 10, 11, 12 বছরে আমরা তাদেরকে ওই যে ABCD, দ্যাট মিনস ফুটবলের পুশপাস, রিসিভিং সম্ভব মানে শিখাই। তো সেই সময় অলরেডি ওরা বিভিন্ন টুর্নামেন্ট খেলার কথা। তো সেখান থেকে তুলে নিয়ে একটা ভালো জায়গায় পৌঁছানোটা ভেরি ডিফিকাল্ট। তাহলে কি করতে হবে? গ্রাসরুট লেভেলে কাজ করতে হবে, যেটা দেবাশিস বাবু বললেন। হ্যাঁ, সেটা সবার নজর দিতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, স্টেট গভর্নমেন্ট থেকে, আমাদের যে ফেডারেশন, আমাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে, সবাইকে নিয়ে এবং সবাই মিলেই কাজ করতে হবে। তাহলেই ফুটবল এগোবে। আদারওয়াইজ সেই টিমেরই থেকে যাবে একজন দুইজন, সেই বাইচুং, বিজন আর সুনীল ছেত্রী বেরোবে, একটু একটু এগোবে, কিন্তু অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে খেললে আমাদের একটা লম্বা মানে ইয়ার লং কোচিং প্ল্যান, একদম লম্বা টার্গেট নিয়ে কাজ করতে হবে। দুজনেই আপনারা কোচ, দুজনের কাছে একটা প্রশ্ন জানতে চাইবো যে সুনীল ছেত্রী অবসর নিচ্ছেন, এরপরে উনি কি হবেন বা কি করবেন বলে মনে হয়? কোচে আসবেন নাকি যদি প্রশাসনে যান, প্রশাসনিকভাবে ফুটবলে যদি যান, তাহলে কি বেশি ভালো হবে বা লাভ হবে ফুটবলের ক্ষেত্রে? আমি একজন প্রশিক্ষক হিসাবে বলবো, সুনীল ছেত্রীর মতো লোক, দেখুন প্রশিক্ষণ করার জন্য অনেক লোক আছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেমন ভাইচুং 1-2 একাডেমি খুলেছে এবং ফুটবল নিয়ে কাজ করছে। বর্তমানে মানে রিচেস্ট ফুটবলার সুনীল ছেত্রী। তো আমি বলবো উনি একজন অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যদি একদম 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 চিফ হয়ে যদি, যেখানে ফুটবলের ভীষণ সম্ভাবনা আমায় আছে, সে বিভিন্ন জায়গায় যদি একাডেমি করা হয়, সেটাকে যদি উনি লোক আফটার করেন এবং বিদেশ থেকে কোচ এনে এখানের কোচদেরকে আরও একটু ভালো তালিম দিয়ে যদি কাজ করেন, তো উনি যদি একজন প্রশিক্ষক হিসেবে কাজ করেন, তাহলে একটা টিমকেই কোচিং করাবেন, তাই তো? এম আই রাইট? বাট উনি যদি ওভারঅল ইন্ডিয়াতে কাজ করেন, তো আমার মনে হয় সেটা অনেক বেশি এফেক্টিভ হবে ইন্ডিয়ান ফুটবলের জন্য। আমার এই একই মত। উনি যদি কোনো মানে অ্যাডমিনিস্ট্রেশন যদি আসে, আমার মনে হয় ভালো হবে। একাডেমির সঙ্গে জড়িত যদি থাকে, আশা করি নেক্সট আমরা ভালো বাইচুং মতন বা সুনীল ছেত্রীর মতন প্লেয়ার পেতে পারি। বেশ, আমরা চলে যাব নিউজ রুমে। আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র এই মুহূর্তে রয়েছেন, জুড়ে গেছেন আমাদের সঙ্গে। বিপ্লব দা, শুনতে পাচ্ছ আমায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বিপ্লব দা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে।
শোনা যাচ্ছে। বিপ্লব দা, যদি শুনতে পেয়ে থাকো তাহলে তোমার কাছে জানতে চাইবো যে কথা, যে সুনীল ছেত্রী আগামী কালকে তার আন্তর্জাতিক ম্যাচ তিনি খেলতে চলেছেন, এই ম্যাচের জন্য কি স্পেশাল কোনো ব্যবস্থাপনা থাকছে, বা তাকে যে সংবর্ধনা দেওয়া হবে, বিদায়ী সংবর্ধনা কোন কোন ভাবে দেওয়া হবে, কারা কারা সেই সংবর্ধনা দেবেন, এখন অবধি কি জানতে পারছো? দেখো সুপ্রীতি, কালকে যে ভারতীয় যে ফুটবল, সেই ভারতীয় ফুটবলের সোনালী ইতিহাসের একটা অন্তিম দিন। অর্থাৎ ভারতীয় ফুটবলে গত 19 বছর 6 মাস ধরে যে রাজত্ব করেছিল সেই সুনীল ছেত্রী তার অবসর, অর্থাৎ 150তম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। এই আন্তর্জাতিক ম্যাচ এবং অধিনায়ক হিসেবে যার দখলে রয়েছে 94টি গোল, তিনি আগামীকাল কুয়েতের বিরুদ্ধে তার শেষ ম্যাচ খেলবেন। তবে শেষ ম্যাচ যেহেতু আন্তর্জাতিক ম্যাচ থাকছে, অর্থাৎ বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়ের ম্যাচ, সেক্ষেত্রে ফিফার বেশ কিছু নির্দেশিকা রয়েছে। যদিও সেক্ষেত্রে ফিফার তরফ থেকে কিন্তু সুনীল ছেত্রীকে এই যুবভারতী ক্রীড়াঙ্গনে তাকে সংবর্ধনা জানানো হবে। তবে যতটুকু খবর, কলকাতার বিভিন্ন ক্লাব এবং সংস্থাগুলো যারা রয়েছে এবং একাডেমিগুলো রয়েছে যারা, তাদের তরফ থেকে আগামীকাল অর্থাৎ এর পরের দিন কিন্তু সুনীল ছেত্রীকে সংবর্ধনা জানানো হবে। মোহনবাগান থেকে, ইস্টবেঙ্গল থেকে এবং পাশাপাশি মোহামেডান স্পোর্টিং থেকেও তাকে সংবর্ধনা জানানো হবে। তাছাড়া ফুটবল লাভার যে সমস্ত ক্লাবগুলো রয়েছে এবং বিভিন্ন একাডেমিক যে সমস্ত একাডেমিগুলো রয়েছে, সেই সমস্ত একাডেমিগুলোতে থেকেই কিন্তু এই সুনীল ছেত্রী অর্থাৎ ভারতের এই কিংবদন্তি ফুটবলারকে সংবর্ধনা জানানো হবে বলে কিন্তু একটা খবর রয়েছে। একেবারে তাই, ধন্যবাদ বিপ্লব দা তোমায়। সরাসরি ছিলেন নিউজ রুম থেকে আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ। বাবু, আগামীকালকে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ কতটা সহজ হবে? এই ম্যাচকে নিয়ে কি কোথাও ভাবাচ্ছে সুনীল ছেত্রীকে শেষ মুহূর্তে দাঁড়িয়ে? কারণ তার উপর একটা প্রেশার রয়েছে যে শেষ ম্যাচ, আবেগ একটা কাজ করছে, বহু মানুষের অপেক্ষা কাজ করছে। প্রেশার কি হবে এই ম্যাচ? হ্যাঁ, কালকের ম্যাচটা সত্যিই একদিকে যেন সুনীল ছেত্রী তার বিদায়ী ম্যাচ, সেই দুঃখ তো থাকবেই। আরেকদিকে শেষ ম্যাচে যেন উনি গোল করতে পারেন, একদম ভালো খেলা উপহার দিতে পারেন, দর্শকরা যেন অনেক দিন মনে রাখেন, সেই চেষ্টা তো থাকবেই। একটা প্রেশার তো একটা আছেই। আমি বলবো ফুটবল যে টেম্পারমেন্ট, উনি দীর্ঘদিন ফুটবল খেলেছেন, সেই মানে আপনি কোনো কিছুই ওকে মানে টাচ করতে পারবে না। সেই ওনার চিরাচরিত যে তার সেই স্বভাব, সেই যেই ফুটবলের উপরে যে তার মনোনিবেশ, সেটাকে আমার মনে হয় না খুব একটা কিছু এফেক্ট করবে। তো আমরা আশা করব যে আগামী ম্যাচে, যখন কুয়েতের ম্যাচ, কুয়েত একটা ভালো টিম, সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং আমি আশা করি যে সুনীল ছেত্রী অন্য ম্যাচের তুলনায় কালকের ম্যাচটা আরো বেশি ভালো খেলবে, সে যেহেতু সেটা তার একটা জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ। আমরা আশা করি আগামীকাল সুনীল ছেত্রীর পা থেকে খুব মানে খুব দারুণ কিছু গোল দেখতে পাবো, হ্যাঁ, এবং খুব ভালো ফুটবল কালকে উপহার দেবেন দর্শকদের, সেই প্রত্যাশা আমরা রাখছি। সুভাষবাবু, একই প্রশ্ন রাখবো যে আগামীকালকের এই ম্যাচ যেরকমটা ইমোশন রয়েছে, ইমোশন জড়িয়ে রয়েছে সুনীল ছেত্রীর সঙ্গে, তার সঙ্গে গোটা ভারতবাসীর কাছে একটা ইমোশন কাজ করছে, তারই সঙ্গে কালকের পরে স্ট্রাইকার কে হবে ভারতীয় দলের? কালকের পরে, কালকে তো একটা স্মরণীয় ম্যাচ, তারপরে স্ট্রাইকার এখন আমরা তো আইএসএল খেলা দেখে যদি বিচার করি, মিজোরামের একটা ছেলে আছে খুব উঠতি, ডেভিড, প্রচুর গোল করেছে এবার কলকাতার লিগে। ও আস্তে আস্তে ওরা আসবে, জুনিয়র যারা আছে তারা আস্তে আস্তে আসবে, তারপরে আস্তে আস্তে মানিয়ে নেবে। স্ট্রাইকার, অরিজিনাল স্ট্রাইকার বলতে ডেভিডই এখন বেস্ট। আরেকটা ছেলে আছে, নাম আমি খেয়াল নাই, সাইজার নাকি। দেখুন, আমি সুভাষের সঙ্গে একটু সংযোজন করছি, যেটা দিব্যেন্দু বিশ্বাস তার টেলিফোনিক সাক্ষাৎকারে বলেছেন, যে আমরা যখন আইএম বিজন যখন রিটায়ার্ড করেছেন, আমরা তখন ভেবেছি আইএম বিজনের জায়গাটা কে নেবে। আইএম বিজনকে কালো চিতা বলা হতো, আমরাও কিছু ম্যাচ দেখেছি। তো ঠিক সেই সময় সেই জায়গাটা পূরণ করে নিয়েছে ভাইচুং। ভাইচুংকে বলা হতো পাহাড়ি বিচ্ছু। সেই ভাইচুং খুব দুর্দান্ত, ভাইচুং এর যে মানে বোলিং স্কোরিং ক্যাপাবিলিটি খুব দারুণ। ভাইচুং, দ্বিতীয় ভাইচুং কবে আসবে, কি হবে, সেই কিছুদিনের মধ্যেই চলে আসলো সেই আপনার সুনীল ছেত্রী। তো তদ্রূপে সুভাষ যেটা বলেছেন, সেই ভাইচুং মানে সুনীল ছেত্রীর জায়গাটা যখন ফাঁকা হবে, তো কেউ না কেউ সেই নিশ্চয়ই, এবং সেই জায়গাতে বহু স্ট্রাইকার কিন্তু এসেছে ভারতে, হারিয়েও গেছে। সুনীল ছেত্রীর কথাই যদি বলি, তিনি হাতে ধরে একজনকে এনেছিলেন, রবিন সিং যার নাম, তিনিও চলে গেলেন। কেন ভারতের ক্ষেত্রে স্ট্রাইকারের জায়গাটা কেন এখন অব্দি পূরণ হচ্ছে না?
না, স্ট্রাইকারের জায়গাটা পূরণ হচ্ছে না তেমন না, কিন্তু ওই রকম আমি যেটা বললাম না যে সুনীল ছেত্রীর ভেতরে যেই ফুটবলের রক্ত রান করছে, দৌড়াচ্ছে, সেই রকম সুনীল ছেত্রীকেও আমরা আবার খুঁজে বের করতে হবে। এরকম ওই সুব্রত ভট্টাচার্যের মতো কারো হাত দিয়ে সেই একদিন উঠে আসবে, সেটা কে আসবে সেটা বলাটা কঠিন। তো তবে আস্তে এখন আস্তে আসছে, স্ট্রাইকার প্রচুর আসছে, আইএসএল দেখলাম তো আসছে। ওই যে ডেভিড কুরের ছেলেটা মিজোরামের, খুব প্রমিনেন্ট। আর আমাদের আইএসএল হওয়াতে সত্যি একটা নতুন মানে মাত্রা এসছে, বিদেশি প্লেয়ারদের সঙ্গে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা খেলছে। তো সেটা থেকেই অনেক কিছু, যদিও অনেক মানে এক্স প্লেয়াররা আসছেন এবং যাদের পারফরমেন্স নিচের দিকে, ইউরোপিয়ান প্লেয়াররা যেগুলো আসছেন, হ্যাঁ, তো সেখান থেকে আমাদের ইন্ডিয়ান ফুটবলটাও কিন্তু ওই মানে কি বলবো, সেটা থেকে আমাদের কিন্তু আমরা এখন অনেক উপরে ওঠার যেই একটা আমাদের যে চেষ্টা, সেটা কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ উঠছি কিন্তু। যেহেতু সেই কথাতেই আসলো, তাহলে জিকোর কথা বলতে হয়। ইন্ডিয়ান টিমের ক্ষেত্রে জিকো হচ্ছে সব থেকে বড় কোচ, তাহলে লাভটা কি হলো সেই জায়গাতে দাঁড়িয়েও? আবার বলুন কোশ্চেনটা। জিকো, আইএসএল এর কথা যদি বলি, জিকো ছিল সব থেকে বড় একটা কোচ, এসেছিলেন ব্রাজিলিয়ান কোচ, তারপরেও তো দেখা গেল যে সেই একই জায়গায় ভারতীয় ফুটবল। না, ওই যে আপনি সেই আবার ওই যে মোহনবাগানের সচিবের কথাই চলে যেতে হচ্ছে। তো জিকো না, আপনার ওয়ার্ল্ড ফেমাস ফুটবল কোচকেও যদি আপনি এনে ইন্ডিয়ান টিমকে ধরিয়ে দেন যে আপনি ওয়ার্ল্ড কাপে একটা ভালো রেজাল্ট করতে হবে, তো এটা ইম্পসিবল। তো অনেক নিচে থেকে স্টেপ বাই স্টেপ বিল্ড আপ। দেখুন, আমরা যখন বিল্ডিং তৈরি করি, উপরে গিয়ে আমরা নিচ থেকে একদম দুর্বল ফাউন্ডেশন দিয়ে উপরে তো 10 তলা করা যাবে না। তো সে সিমিলারলি আমাদের ফুটবলারদের যে সেই নিচের থেকে বেসিকটা তৈরি করে আসতে হবে, তো সেটা অনেক সময়ের দরকার। আপনি এইসব বড় বড় কোচকে দিয়ে যদি গ্রাসরুট লেভেল থেকে কাজ করানো যেত, ঠিক আছে, মাঝখানে এসে আপনার ওই 20 ইয়ার্স 21 ইয়ার্স এইসব প্লেয়ারদের দিয়ে একটা খুব বেশি সাকসেস হওয়াটা ভেরি কঠিন, মানে ভেরি ডিফিকাল্ট। একেবারে আমরা বিদায়ী সুনীলের যে আলোচনায় ছিলাম, সেই আলোচনাকে শেষ করব ওইখানেই। এবং যেটা বলতে হয়, শেষ করার সময় দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য, কথা বলার জন্য। তবে তারই সঙ্গে জানাবো, আগামী কালকে অর্থাৎ 6 তারিখ কুয়েতের বিরুদ্ধে যে আন্তর্জাতিক ম্যাচ বা খেলা, একেবারে শেষবারের মতন খেলবেন। তার প্রিয় শহর কলকাতাতে আর আন্তর্জাতিক ম্যাচ তিনি খেলবেন না। বিদায়ী সুনীল, এবং শেষ মুহূর্তে দাঁড়িয়ে একেবারে উত্তেজনার পারদ চলছে, যার সঙ্গে আবেগে ভাসছে এই মুহূর্তে গোটা দেশবাসী। এখানে শেষ করব আজকের বিশেষ আলোচনা। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।